রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলেই না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরের তাপ কড়া। বোরখা হিজাবের আবরণে নিচে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে, আর বাকিটা নিজস্ব। অন্তর ধারণা, ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘা খানিক জমির ফসলি খেতে আক্রমণ করলে তা খুব অল্প সময় ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার করে। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কার করাকে বরবাদও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে শাস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অন্তর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই একদল পঙ্গপালের সমান। আমার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্র জনতাদের মুখ মেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখলো অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই এমন হয়। মেহমানদের তাকে দেখার ধরনই সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনাবেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত। সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেলল। একটানে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে গলা, বুক, হাত দেখলো। না, মেয়ে ফর্সায় আছে। অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকলো। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলা ঠ্যাং দেখার উদ্দেশ্যে, অন্তুর ধৈর্যের সীমা বাদ ঘষল। সালোয়ার নামিয়ে নিয়ে দৌড়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকেই স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা হতভম্ব হলো। অসন্তুষ্ট মুখে বললেন, এ মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? অন্তু বলল, জি না, ঠিক অপরাধ নয়, তবে মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয়, গায়ের রঙালা, মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তুর মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রের ফুপু মুখ কেমন করলেন। কোন দেশি কথা যে মেয়ে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোন মেয়ে মানুষ আছে যে পাত্রপক্ষের মুখের ওপর এভাবে বদমাশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? অন্তু বলল, জি নিশ্চয়ই দেখবেন, দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করার মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙ্গে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা। রাইট? ওনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসলো আর বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেড়ে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে দেখতে হবে চুল আসল না নকল, আছে না নাই, ছোট না বড়, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যেন কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে তিনজনের মুখে। ছেলের ফুপু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখে? তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছে। ঘরে পাড়ার মহিলারাও আছে কয়েকজন। পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এ কেমন কথা কও মেয়ে? দেখতে এলে একটু ভালো করেই তো দেখে মেয়ে, না দেখে শুনে আবার কি নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এই কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়, তবে দেখার মাঝে মার্জিত এবং শালীনতার ব্যাপার আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নাম করে এক প্রকার অপমান করছে। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদার মূল্য শব্দের অস্তিত্ব নেই। শুধুই একটি জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির জবাবে চমৎকার হাসলো অন্তু আর বলল, বাড়ির বউ হব? কে বলেছে? আমি বলেছি? আমি এখনো অন্যের ঘরের মেয়ে। আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথায় আসা, এগুলো যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রে দুঃখিত চাচি, আব্বু আমাকে খাইয়ে দাইয়ে আদর যত্ন করে এত বছর সুশিক্ষায় শিক্ষিত করেছে। যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন।
আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করুন না কেন, আদর্শ শেখাতে পারেননি। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদি জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবরই অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজের রটা কথা নেহাত কম না। প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার মা বাপ মানুষের মতো মানুষ করেছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, অসভ্য, বেয়াদব, আদর্শহীন, ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেওয়া টাইটেলের অভাব পড়ে না অন্তর গায়ে। কিছুক্ষণ পর সকলে বিদায় নিলে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলা? তোমার আক্কেলকে কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা? রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাচ্ছিস। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক আমার নাই? পাড়ার লোক একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সবই তো শুনতেছিস। তুই পরিস্থিতি বুঝবি কোন দিন। বেকায়দা মেয়ে লোক জন্মানো আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এইসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন এত কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেককে ইমপ্রুভমেন্ট করা দরকার। রাবেয়া বেগম বললেন, তোর বিবেক কাজে লাগা। তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল? পাড়ার লোক খুব ভালো করে এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি, তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না, তা নিয়েও লোকে কানাঘুষি শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের উপর খাতা বই ছিটিয়ে আছে, সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু তুমি 2 দিন না খেয়ে থাকো। কেউ তা নিয়ে আলোচনা করবে না, আর না এক মুঠ ভাত দিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে। কিন্তু তুমি যখন নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক হবে। তাহলে যে মানুষরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না। চুপ থাকলে নাজাত রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্ত করে এসে মেয়ের পাশে বসলেন আর বললেন, এখন বিয়ে যদি না করিস, পরে করবি তো? তখন যখন লোকে শুনতে আসবে তোর ব্যাপারে আশেপাশে, কি বলবে লোকে? মেয়ে লোক ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না? এইসব বিপদ আনে খালি। এইসব কি লেখাপড়া থেকে আসতেছে? আমি কি এত দূর তোরে লেখাপড়া করিয়ে ভুল করেছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন ওরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেক ছুটির পর ক্লাস শুরু হয় ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাওয়ার আছে নাকি আম্মু? তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবিয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিয়েছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছে। অন্তু পাশে বসলো। কি দেখছো? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেপ্তার, বাসে আগুন, হরতাল। অন্তুর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে, এত রাত জাগতে কে বলেছে? বলি সন্ধ্যায় পড়তে বসবি? চোখ মুখে কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব আর বললেন, মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না, তার মাথায় পড়ালেখা ছাই ঢুকবো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বা। দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি, আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা কদাচিৎ অল্প হাসে। সৌম্য পৌড় চেহারায় যে জেতে ফুটে উঠেছে, আর ওই মেহেদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। অন্তু বলল,